আজকের বিষয় কি একদম ফাঁকিবাজি কিছু কাজ শেখাবো। ইংরেজি তো গ্রামার অনেক আছে না, ইংরেজির গ্রামার আছে অনেক, কিন্তু সব গ্রামার শেখার দরকার নাই। অল্প কিছু গ্রামার জানলেই হবে। বাংলাতেও একই রকমের গ্রামার আছে। বাংলাতে যেমন মেলা গ্রামার আছে, ইংলিশেও মেলা গ্রামার আছে, কিন্তু বাংলার গ্রামার আমরা জানি না, তাই না? কিন্তু বলতে পারি, লিখতে পারি, কোনো সমস্যা হয় না। কোনো ভাষা যদি বেশি জানা যায় তখন আর গ্রামারের দরকার পড়ে না। যেহেতু আমরা ইংরেজি বেশি জানি না, সে কারণে ইংরেজিটা সহজ করে শেখার জন্য গ্রামারটা দরকার হয়। অল্প পরিশ্রমে বেশি ফল। তাহলে আবার করছি কি, যে ইংরেজি যেমন অনেক গ্রামার আছে, ইংরেজিতে বাংলাতেও আছে, কিন্তু বাংলার গ্রামার আমরা জানি না, কিন্তু লিখতে গেলে ভুল হয় না, পড়তে গেলে ভুল হয় না, কোনো সমস্যা হয় না। কিন্তু ইংরেজি শিখতে গেলে কিছু গ্রামার জানলে হয়তো সহজ হতে পারে। গ্রামার তৈরি হয়েছে কিভাবে? ওরা যেভাবে ইংরেজি বলে ওইটা শেখানোর জন্য, সহজ করে করার জন্য। তা আমি বেসিক্যালি গ্রামার শিখতেই নিষেধ করি, কিন্তু তারপরেও যদি স্কুল কলেজে দরকার হয় গ্রামার, কিছু গ্রামার থাকলে চলবে। কোন কোন গ্রামার জানা দরকার? প্রতিটা সেন্টেন্সে আমাদের ভুল হয় না? অনেক ভুল হয়। সে ভুল হয় কেন? কারণ ওইখানে আমাদের আর্টিকেল অনেক ভুল হয়। এর জায়গায় এন এর জায়গায় দি, এগুলো ব্যবহার করি। ইংরেজি শেখার রহস্যতে আমরা কিন্তু বলেছি যে গ্রামার খুব একটা দরকার হবে না। তারপর স্কুল কলেজে দরকার হয়, কিছু গ্রামার জানা যেতে পারে। তা আমি টিচারদের ভুল ধরার জন্য আসলে বলছি না। টিচার যেভাবে পড়ায় পড়াক। আমি একটা প্রচার করছি কি, যে টিচাররা যে গ্রামারগুলো শেখায় অনেক বেশি হয়, যে কারণে অনেক গ্রামার শিখতে গেলে কোনোটাই মনে হয় না, ভুলে যায়। তো অল্প গ্রামার যেগুলো দরকার সেইগুলোই শিখলে তাড়াতাড়ি মনে থাকবে। বেশি গ্রামার শিখলে ভুলে যাব, আবার ওইগুলো খুব একটা দরকারও নাই। অল্প কিছু গ্রামার যদি জানা যায় খারাপ না। সেটা হলো যে প্রতিটা সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হয়, আর্টিকেল ব্যবহার করতে হয়, এ এন দি ব্যবহার করতে হয়। যেখানে দরকার নাই সেখানে বসায়, আবার যেখানে দি হবে সেখানে এ বসায়, এর জায়গাতে এন বসে। এগুলো অনেক ভুল করি। আর একটা গ্রামারের কারণে আমাদের লিখতে গিয়ে অনেক ভুল হয়, সেটা হলো প্রিপোজিশন। ইন হবে না অ্যাট হবে, ফ্রম হবে না সিন্স হবে, কখন কোন প্রিপোজিশন বসবে, এটা একটা সমস্যা হয়। তাহলে একটা রচনা লিখতে গেলে যদি 200টা ভুল হয়, দেখা যাবে বেশিরভাগই 180টা ভুল হচ্ছে কি কারণে? আর্টিকেলের কারণে, প্রিপোজিশনের কারণে। আর একটা ভুল আছে, সেটা হলো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ম্যাঙ্গো হবে না ম্যাঙ্গোস হবে। এই একটা বড় সমস্যা। তো সেটার কারণে অনেক ভুল হয়। এটাকে আমরা কি বলি? নাম্বার বলি। নাম্বার, যেটাকে আমরা সিঙ্গুলার বলি আবার প্লুরাল বলি, সংক্ষেপে এটাকে নাম্বার বলে। তাহলে 200টা ভুলের মধ্যে 180টাই ভুল হয় কি কারণে? আর্টিকেলে ভুল হয়ে যায়, প্রিপোজিশনে ভুল হয়ে যায়, নাম্বারে ভুল হয়ে যায়। তাহলে এই তিনটা জিনিস যদি আমরা ভুল না করি, তাহলে আমাদের 200-র মধ্যে 180টাই ভুল হবে না, আর বাকি 20টা ভুল হলে আস্তে আস্তে এমনি কারেকশন হয়ে যাবে। আর আরেকটা সমস্যা হলো যে টেন্সের একটা দরকার হয়। কিরকম? গতকালকে না আজকে না আগামীকালকে, একটা ঝামেলা হয়। যেমন পিচ্চি বাচ্চারা অনেক সময় গ্রামে বেড়াতে আসে না, তখন বলে কখন আসলি? তো বলে একটু পরে আসছি। আসলে একটু আগে আসছি, শুধু বলে যে একটু পরে আসছি। কবে আসছো? আগামীকালকে আসছি। আসলে গতকালকে সে এসছে না, এরকম ভুল হয়। তো টেন্সের একটা দরকার হলো কি, অনেক সময় বুঝতে ভুল হয়। সে কারণে টেন্সটা যদি ঠিক থাকে তাহলে মিনিংটা ঠিক হয়। প্রিপোজিশন ঠিক না হলে মিনিংটা খুব একটা সমস্যা হয় না। আর্টিকেল ভুল হলে মিনিংটা খুব একটা সমস্যা হয় না। সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা ভুল করলেও মিনিংটা ঠিক থাকে। তাহলে আমরা গ্রামারের 2টা অংশ পেলাম। একটা হলো মানে বুঝতে অসুবিধা হবে, ভুল হবে যদি টেন্স না ঠিক হয়, অর্থটা চেঞ্জ হয়ে যাবে।
আর আর্টিকেল, প্রেপোজিশন, নাম্বার, এই তিনটা গ্রামারে কি হয়, ভুলগুলো কমিয়ে দেয়, মানে বুঝতে অসুবিধা হয় না। হি গোজ টু স্কুল, তাই না? কিন্তু হি গো স্কুল বললেও সবাই বুঝতে পারবে, কিন্তু ভুল হয়। সেজন্য আমরা গ্রামারের 4টা জিনিস শিখতে পারি, প্রেপোজিশনস, নাম্বার আর আর্টিকেল, আর একটা হলো টেন্সেস। এর বাইরে শেখাটা আমার কাছে বোকামি, আমার অনেক গবেষণার যে রেজাল্ট তাতে বোকামি। আর এই 4টা গ্রামার শিখলে ভুল হবে না, 180টা ভুলই চলে যাবে 200-র মধ্যে, 20টা ভুল আস্তে আস্তে এমনিই চলে যাবে। আর 4টা জিনিস যখন আমি শিখতে যাব তখন আমি শিখতে পারবো, তাড়াতাড়ি মনে থাকবে বেশি। কিন্তু ভয়েস, ন্যারেশন এগুলোতে খুব বেশি দরকার পড়ে না। শুধু শুধু এগুলো শিখতে যেয়ে হয় কি, আমি আর্টিকেলে ভুল করি, নাম্বারে ভুল করি, প্রেপোজিশনে ভুল করি, টেন্সে ভুল করি, সব জায়গাতেই ভুল হয়ে যায়। এটা হলো একটা ফাঁকিবাজি বলা যায়। আমি বেসিক্যালি প্রথমে গ্রামার শেখাতে আগ্রহী না, এই কারণে যে ওই যে ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, বোরিং হয়ে যাবে, গ্রামার শিখতে গেলে বিরক্তি আসবে। কারণ আমি বাংলা ভাষার তো গ্রামার জানি না, কিন্তু আমি বাংলা ভাষায় সুন্দর কথা বলতে পারি, লিখতে পারি, পড়ে বুঝি, কেউ বললে বুঝতে পারি, তাই না? তাহলে বাংলা ভাষায় যদি আমি গ্রামার না জেনে সব কিছু পারফেক্টলি করতে পারি, তাহলে ইংরেজি ভাষা শিখতে গেলেও কোনো গ্রামার না জানলেও চলবে। তবে সংক্ষেপে তাড়াতাড়ি এই 4টা গ্রামার শিখলে আমাদের ভুলগুলো খুব কমে যাবে, খুব ঝটপট। তাহলে টেন্স যদি আমরা শিখতে চাই, তাহলে টেন্সকে 2 ভাগে ভাগ করি, এটা আমার গবেষণা থেকে আবিষ্কার করা। প্রথমে আমি একটু বলে নিই যে এখানে ইরাজ আছে, ইরাজের বাবার কথা বলি। সেটা হলো যে আমি আজ থেকে 20 বছর বা 30 বছর আগে একটা গবেষণা করি, সম্ভবত 30 বছর আগে। তখন আমি শুধু ইরাজের বাবা বকুলকে পেয়েছিলাম যে টেন্স জানতো। তাছাড়া আমি আরও যে অনেকজনের জরিপ করেছিলাম, সবারই ভুল হয়েছিল। তা আমি ইরাজের বাবা বকুলেরই পেয়েছি, শাহাবুদ্দিন, যে মানে টেন্স ভুল করেনি। কেন? এইটা 2টা কারণে সবার টেন্সে ভুল হয়। একটা কারণ হলো যে মেলাগুলো গ্রামার শেখানো হয়, তখন গন্ডগোল পেকে যায়। আমার মতো যদি 4টা গ্রামার শেখানো হতো তাহলে তাড়াতাড়ি শিখতে এটা। আর আরেকটা হলো যে কিভাবে শেখাতে হবে, এটার গবেষণা করে আমি একটা পদ্ধতি বের করেছি। সেই পদ্ধতি আমি অ্যাপ্লাই করে দেখেছি, খুব তাড়াতাড়ি ছেলেমেয়েরা শিখেছে। কি পদ্ধতি? আমি 12টা টেন্স, তাই না? আমরা তো 3টা টেন্স জানি এখন, গতকালকে, আগামীকালকে, তাই না? তাহলে গতকালকে হলো পাস্ট টেন্সের মধ্যে চলে যাচ্ছে, এখন প্রেজেন্ট টেন্সে আসছে, আর আগামীকালকে ফিউচার টেন্সে আসছে। কিন্তু 4টা ভাগে আবার ভাগ করা হয়েছে প্রতিটা টেন্স: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। তো 12টা টেন্সকে প্রথম আগে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হলো কন্টিনিউয়াস টেন্স, আর একটা হলো নন কন্টিনিউয়াস টেন্স। তো নন কন্টিনিউয়াস বলে ইংরেজি কোনো শব্দ নয়, আমিই তৈরি করেছি বোঝার সুবিধার্থে। যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব, হয় কন্টিনিউয়াসের মধ্যে পড়বে, না হলে কন্টিনিউয়াসের বাইরে পড়বে। কন্টিনিউয়াসের বাইরে যদি পড়ে সেটাকে আমি নন কন্টিনিউয়াস টেন্স বলছি। আমরা এখন বসে আছি, না? আমরা বসে আছি, এটা চলছে, চলছে না? গল্প করছি, এটা চলছে। খাচ্ছি, চলছে। ফ্যান ঘুরছে, চলছে। আবার গতকালকেও ফ্যান ঘুরছিল, আগামীকালকেও ঘুরতে থাকবে, তাহলে চলমান হচ্ছে। আগামীকাল ঘুরতে থাকবে, এখন ঘুরছে, গতকালকে ঘুরছিল, সবগুলোই কন্টিনিউয়াস টেন্স। এইটা আগে পার্থক্যটা বুঝতে হবে, সেটা হলো যে কন্টিনিউয়াস নাকি নন কন্টিনিউয়াস। তো প্রথমে আমি কিছু সেন্টেন্স দিয়ে পরীক্ষা করে শেখাবো যে কোনটা কন্টিনিউয়াস, কোনটা কন্টিনিউয়াস না, এইটা পার্থক্যটা ধরতে পারতে হবে। প্রথম কাজ হলো, একটা যখন আমি ট্রান্সলেশন করব তখন আইডেন্টিফাই করব যে এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স নাকি নন কন্টিনিউয়াস। যদি নন কন্টিনিউয়াস হয় আমি ওটা বাদ দিয়ে দিব, আগে কন্টিনিউয়াস টেন্সগুলো আইডেন্টিফাই করব। কন্টিনিউয়াস টেন্স যখন চিনতে সহজ হলো, বুঝতে সহজ হলো,
তখন আমি বাকি 6টা টেন্সকে আমি আবার টেকনিকে সেটা শেখাবো। তো প্রথমে আমরা যদি বলি যে কালকে 2 ঘন্টা ঘুমিয়েছি, এটা কি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে নাকি নন কন্টিনিউয়াসের মধ্যে? নন কন্টিনিউয়াস, কারণ ঘুমিয়েছিলাম, আমি ঘুমাচ্ছিলাম তা বলছি না। আমি যদি বলি যে ঘুমাচ্ছিলাম, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। আমি আগামীকালকে রাত 12টা থেকে 6টা পর্যন্ত ঘুমাতে থাকব, মানে ঘুমের মধ্যেই থাকবো, ঘুমাতে থাকবো, তাহলেও কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই তো? আর একজন ডাকছে আমাকে, আমি বললাম, বা ফোন করেছে, আমি বললাম আমি ঘুমাচ্ছি, তার মানে কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ছে। কিন্তু ঘুম থেকে উঠে বলছি অনেক ঘুমালাম, তখন নন কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, কন্টিনিউয়াস থাকছে না। তো প্রথমে যখন আমরা ধরে নিতে পারবো যে কোনটা কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে, কোনটা কন্টিনিউয়াসের বাইরে পড়ছে, তখন একটা কাজ শেষ হয়ে গেল, 6টা টেন্স শেখা গেল একবারে, এক ঢিলে 2 পাখির জায়গায় 6 পাখি মারা গেল। কিভাবে? সেটা হলো যে 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব আলাদা, একই জিনিস, ওইটাতেও আইএনজি যোগ করতে হবে, সবগুলোতে আইএনজি যোগ করতে হবে, একই জিনিস। তাহলে একটা কন্টিনিউয়াস টেন্স আমরা ক্লাসে শিখি, বাকি 5টা কন্টিনিউয়াস টেন্স আবার আলাদা করে শিখতে হবে। তো আমার পদ্ধতিতে কি হলো, একটা কন্টিনিউয়াস শিখলেই বাকি 5টা কন্টিনিউয়াস শেখা হয়ে যাবে, বাদবে না। আর কন্টিনিউয়াসের বাইরে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, একই টেন্স, এই 3টা একটা শিখতে পারলে বাকি 2টা এমনি শেখা যাবে। এই 3টা দিয়ে তাহলে 9টা টেন্স খুব অতি সহজেই শেখা যাবে। 3টা কিসে দিলে শেখা যাবে বললেন? তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট একই টেন্স, সামান্য পার্থক্য আছে। সেটা হলো যে এখন যদি স্কুল থেকে সিয়াম ফিরলো, ওর মা বলছে যে ঘরে ঢুকিস না, নষ্ট হয়ে যাবে, তখন সিয়াম বলছে যে না, ঘরে তো কোনো সমস্যা নেই, বলছে না, রং করা হয়েছে। রং করা হয়েছে, রং তো করা শেষ হয়ে গেছে, কিন্তু সিয়ামের মা বলছে না, রং করা শেষ হয়ে গেছে, কিন্তু পা দিলে শুকায়নি, রংটা নষ্ট হয়ে যাবে। তাহলে রং করা হয়ে গেছে কিন্তু পা দিলে শুকায়নি, যে কারণে নষ্ট হয়ে যাবে। তাহলে যতক্ষণ শুকাবে না ততক্ষণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে অতীত হয়ে গেছে কিন্তু 100% হয়নি, রং করা হয়ে গেছে কিন্তু রংটা শুকায়নি, তাই তো? ওই জন্য এই ঝামেলাটা হয়েছে। তাহলে কি দাঁড়ালো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমি শিখে যাই, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সও আমি শিখে যাব খুব সহজে। আবার পাস্ট ইনডিফিনিট যদি আমি শিখতে পারি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সও শেখা যাবে। কীভাবে? সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কখন হচ্ছে, অতীত যখন হচ্ছে। পাস্ট ইনডিফিনিট কখন হচ্ছে, যখন অতীত হচ্ছে। পাস্ট পারফেক্ট কখন হচ্ছে, যখন অতীত হচ্ছে। তাহলে একই তো জিনিস, অতীত হলেই তো প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। কারণ একটু পার্থক্যটা কি, রংটা শেষ হয়েছে করা কিন্তু রংটা পুরা শুকায়নি, এই কারণে কমপ্লিট হয়নি। এখন বাজে হলো 5টা বাজে বা 4টা বাজে, এখন কি আর নাস্তা করতে পারবো? সকালের নাস্তা করতে পারবো না। তাহলে ইরাজের মা ইরাজকে জিজ্ঞেস করছে নাস্তা করেছিস, এটা কি অতীত? তাহলে যদি 12টা পার হয়ে যায় তখন কি আর সকাল আছে? নাই, তাহলে সকাল আর নাই, তাহলে কমপ্লিট হয়ে গেছে। আমি নাস্তা করিনি অথবা করেছি, তাহলে কি হবে, 12টার নিচে যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। আমি 10টাই জিজ্ঞেস করলো ইরাজের মা ইরাজকে, ইরাজ বললো যে আমি নাস্তা খাইনি, তাহলে খাইনিতে কি হয়েছে, এখন খাবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। কারণ নাস্তা খাইনি কিন্তু খাওয়ার এখনো সময় আছে। আর দুপুর যখন হয়ে যাচ্ছে, বিকাল যখন হয়ে যাচ্ছে, রাত যখন হয়ে যাচ্ছে, তখন নাস্তা করার আর সুযোগ নাই, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এখন সমস্যা হলো যে 5টা ঘটনা ঘটলো, সকালে উঠে
স্নেহা কি করেছে? ব্রাশ করেছে না, তারপরে নাস্তা করেছে, তারপরে গোসল করেছে, এরকম 5টা কাজ করেছে। তাহলে 5টা কাজের কাজ কি হলো? অতীত হয়ে গেল না? অতীত, তাহলে পাস্ট টেন্সে হবে, কোনো সমস্যা নাই, পাস্ট টেন্সেই হচ্ছে। এবার আমরা দেখি যে এই 5টা কাজের কোনটা আগে করেছে আর কোনটা পরে করেছে। কোনটা আগে করেছে? স্নেহা ব্রাশ করেছে আগে, নাস্তা করেছে পরে। তো স্নেহার তো বলার দরকার নাই, এমনিই তো হয়ে গেল। আমি নাস্তা করেছি, গোসল করেছি, এই করেছি, ওই করেছি, সবগুলোই পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সের দরকার নেই। কিন্তু যদি গন্ডগোল বেঁধে যায়, স্নেহার মা বলছে তুই তো আগে নাস্তা করলি, তারপরে তো তুই গোসল করলি। না মা, আজকে আমি গোসল আগে করেছি, তারপরে নাস্তা করেছি। যদি গন্ডগোল হয়ে যায়, গন্ডগোল হলে স্নেহা কি বলবে? আগে নাস্তা করেছি, পরেই করেছি। ঘরে ঢুকে স্নেহার মা বকাঝকা, তুই গ্লাস ভেঙেছি। তখন স্নেহা বলছে যে না মা, আমি গ্লাসটা দেখেছি ভাঙা, তারপরে আমি ঘরে ঢুকেছি। আর স্নেহার মা বলছে না, তুই ঘরে ঢোকার আগে ভালো ছিল, তুই ঘরে ঢুকেছিস, গ্লাসটা ভেঙে গেছে, তাহলে তুই ভেঙেছিস। তারপর রুগীর ক্ষেত্রে কি বলা হয়? একটা ইঞ্জেকশন দিল, রুগী মারা গেল, তাহলে ডাক্তারের দোষ হতে পারে। কিন্তু ডাক্তার বলছে না, আমি তো এসেই দেখেছি রুগী মারা গেছে। তাহলে এই গন্ডগোল যদি হয়, তখন পাস্ট টেন্স আমরা ব্যবহার করি না, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট পারফেক্টও যা, পাস্ট ইনডিফিনিটও তা, পাস্ট পারফেক্ট টেন্সও তাই, শুধু সামান্য পার্থক্য আছে। কিন্তু সাধারণ টিচাররা গবেষণা করে, যে কারণে কি করে, একটা একটা করে টেন্স শেখাতে শেখাতে, 12টা টেন্স শেখাতে শেখাতে একটা শিখেতে আর একটা ভুলে যায়, আর একটা শিখেতে আর একটা ভুলে যায়। ফলে কি হয়েছে, আমি জরিপে দেখেছি কেউ কমপ্লিটলি টেন্স শিখেনি, কারণ এটা একটা জটলা হয়ে আছে। জটলাটা সারাতে হলে কিছু টেকনিক টিচারের আনতে হবে। আমার বিশ্বাস যে এই ভিডিও কোনো শিক্ষক দেখে থাকলে সে এখান থেকে বিষয়টা অ্যাপ্লাই করে তারাও হয়তো ছেলে মেয়েদেরকে অনেক সহজে টেন্স শেখাতে পারবে বলে আমার অভিজ্ঞতা আছে। এবার তাহলে কি দাঁড়ালো, যে পাস্ট পারফেক্ট টেন্স তখনই হচ্ছে আমার দরকার নেই, পাস্ট পারফেক্ট টেন্স আমার দরকার নেই, শুধুমাত্র দরকার হচ্ছে কখন, যখন দুইটা ঘটনার গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনটা আগে ঘটলো না কোনটা পরে ঘটলো। তাহলে রুগী মারা যদি আগে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ডাক্তার বেঁচে গেল। আর যদি রোগী পরে মারা যায় তাহলে ডাক্তারের বিরুদ্ধে মামলা হতে পারে, কি না কি ওষুধ দিয়েছে। এই জটলাটা দূর করার জন্য আমরা বলবো কি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এইটাই বারবার বলা হয় না। তাহলে গ্লাসটা আগেই ভেঙে ফেলেছে কেউ, আমি পরে ঢুকেছি, তাহলে আমি পরে ঢুকেছি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর কেউ গ্লাস আগেই ভেঙে ফেলেছে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে আমি এই 3টা টেন্সও তাড়াতাড়ি শিখাই দেবো। আমি আজকে কিন্তু কাগজে কলমে শেখাচ্ছি না, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে টেন্স মূলত ইংরেজি শিখতে গেলে দরকার নেই। কারণ হলো বাংলা আমার টেন্স কিছু আমার না জেনে আমি বাংলা ব্যবহার করতে পারি। তারপরেও যেহেতু স্কুল কলেজে সংক্ষেপে শেখানো হয়, সেক্ষেত্রে আমি বলবো যে টেন্স যদি শেখাতে হয় এই 4টা আইটেম শেখালে তাড়াতাড়ি শিখতে পারবে, মনে থাকে। 4টা একটু কারবার বলো। তাহলে একটা হলো টেন্সগুলো যদি জানা থাকে তাহলে মিনিংটা সহজ হবে, মিনিংটা গন্ডগোল হবে না। আর অনেক ভুল কমানোর জন্য প্রেপোজিশনস জানতে হবে, আর্টিকেলস জানতে হবে, আর নাম্বার জানতে হবে। ওই যে পুকুরে বেড জাল ফেলে না, বেড জাল, বেড জাল ফেললে কি হয়, 80 ভাগ মাছ ধরা পড়ে যায়। তাহলে একবার বেড জাল দিলেই তো 80 ভাগ মাছ ধরা পড়ে, আমার তো ঝামেলা কমে গেল। তাহলে আমার 200টা যদি ভুল হয়, 180টা ভুলই চলে যাবে কখন, যদি আমার আর্টিকেলে ভুল না হয়, প্রেপোজিশনে যদি ভুল না হয়, সিঙ্গুলার প্লুরাল যেটা নাম্বারে যদি ভুল না হয়, তাহলে আমার 180টা ভুল চলে গেল। তার মানে বেড জাল দিয়ে আমি খুব সহজেই 80 ভাগ মাছ আমি ধরে ফেলতে পারছি।
আর যদি বড়শি ফেলি তাহলে দিনের পর দিন বছরের পর বছর গেলেও পুকুর থেকে মাছ শেষ হবে না। তাহলে তোদের স্কুলেও ওই সমস্যাটা হয়েছে, বছরের পর বছর গ্রামার শিখাচ্ছে কিন্তু আমরা শিখতে পারছি না। কেন? কারণ হলো যে বেড জাল দিয়ে মাছ ধরার যে টেকনিক, সেটা যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে বড়শি দিয়ে মাছ যদি ধরি, যেমন মাছ ধরা হবে না, সময় খালি যাবে। ঠিক ওই টেকনিকটা এখানে শিখতে হবে। এই টেকনিকটা কোত্থেকে আসলো আমি গত ক্লাসের ভিডিওতেই বলেছি যে আমি 35 বছর ধরে গবেষণা করে বের করেছি। কিন্তু সাধারণ শিক্ষক তারা চাকরি করে, সময়টা বাঁচায়, তাদের সংসার আছে, তারা গবেষণা করে না, যেভাবে তার টিচাররা শিখিয়েছে সেভাবেই সে আবার শেখায়। ফলে কি হয়, ছেলে মেয়েদের প্রচুর সময় চলে যায়, আলটিমেটলি তারা শিখতে পারে না। আমি কি বোঝাতে চাইলাম, অতি অল্প সময়েই টেন্স শেখানো যাবে। বাকি থাকে আরও 3টা টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাকি আছে, ফিউচার পারফেক্ট টেন্স বাকি আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স বাকি আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আলাদা শিখতে হবে। কি শেখা? যেটা পরিবর্তন সাধারণত হয় না, তাই না? প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন ডুবে, প্রতিদিন ভাত খায়, প্রতিদিন এই করি। আমি যেমন সবসময় চশমা ব্যবহার করি না, তাহলে তো আলাদা কিছু হচ্ছে না। কিন্তু মাঝে মাঝে আমি যদি চশমা ব্যবহার করি তাহলে পার্থক্য হচ্ছে। তাহলে নিয়মিত যদি আমি একটা কাজ করি সেটাও হচ্ছে। তাহলে আমি নিয়মিত চশমা পরি, নিয়মিত সূর্য ওঠে ডুবে, এই হয় ওই হয়, যত কিছু স্বাভাবিকভাবে চলে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্সটাও সহজ। আগামীকাল কি ঘটবে, আগামী পরশুদিন কি ঘটবে, 1 বছর পরে কি ঘটবে, একটু পরে কি ঘটবে, একটু পরে কি খাবো, একটু পরে একটু, এই জিনিসটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের একটু ভেজাল আছে, সেটা হলো তোর নাম কি, এর নাম পিছনে, ওর নাম আর রাজনের বাবা যাবে কালকে ঢাকা, বা গতকালকে ঢাকায় গেছে, কিন্তু ঢাকায় পৌঁছাইছে কি পৌঁছায়নি রাজন জানে না। কিন্তু রাজন বলছে যে 10টার সময় বাসে চড়েছে, বিকাল 4টার সময় পৌঁছার কথা। তাহলে এখন তো অনেক সময় চলে গেছে, তার মানে পৌঁছে অবশ্যই গেছে, কিন্তু গেছে কি তো দেখেনি, জানে না। আমি ধরে নিচ্ছি যে পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে গেছে কি না আমরা শুনিনি। তখন আমরা কি বলবো? পৌঁছে থাকবে বলবো। বাংলাতে কি বলবো? পৌঁছে থাকবে। তার মানে পৌঁছে গেছে কিন্তু আমি কনফার্ম জানি না, পৌঁছে থাকবে। এটাকে ইংলিশে ফিউচার পারফেক্ট টেন্স। কোনো কোনো ঘটনা আমরা জানি না কিন্তু ঘটে গেছে, অতীত, কিন্তু অতীতটা আমার জানা নাই, যে কারণে আমরা অতীতটাকে ফিউচার পারফেক্ট টেন্সে বলি যখন জানা থাকে না। এগুলো সংক্ষেপে আমি একটু বললাম, আমি ধারাবাহিকভাবে টেন্সগুলো শিখাই দেবো, অসুবিধা নেই। কিন্তু আমি একটা বুদ্ধি দিলাম যে অতি অল্প সময়ে শেখা যাবে। এবার আমরা আর্টিকেলসে যাই। আর্টিকেলসেও আমি আজকে খাতা কলমে শেখাবো না, একটা প্রাথমিক ধারণা দিব। তাহলে আমাদের বাংলাতে আর্টিকেলসের ব্যবহার নাই বললেই চলে, সে কারণে আমাদের আর্টিকেল অনেক ভুল। আমাদের আর্টিকেলে এত ভুল হয় কেন? এটা তো একটা রহস্য। আমি তো কালকে বলেইছি যে কোনো জিনিসে রহস্য থাকে। আর্টিকেলে ভুল হয় কারণ হলো আমাদের বাংলাতে আর্টিকেল আমরা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। আমদে, জামদে, কাঁঠাল দে, ঝামেলা নেই। কখনো কখনো আমরা বলি একটা আম, খুব কম ব্যবহার করি, 2টা আম দে, এইরকম ব্যবহার খুব কম হয়, যে কারণে আমাদের ভুলটা হয়। কিন্তু ইংরেজিতে একটা নিয়ম হলো যে আলাদাভাবে বোঝাতে হবে আমি একা নাকি একের অধিক, এটা বোঝাতে হবে। যেমন আম খাবো, কয়টা আম খাবো? একটা আম খাবো অথবা মেলা আম খাবো। তাহলে কি বলে? আই ইট ম্যাঙ্গোস। তার মানে আমি ধরেই নিচ্ছি যে একটা আম না, মেলা আম। কিন্তু কেউ যদি বলে না আমি একটা আম খাবো, সেক্ষেত্রে আমি হয়তো বললাম আজকে আমি একটা আম খেয়েছি, আই এইট 1 ম্যাঙ্গো বা এ ম্যাঙ্গো, তাই না? কিন্তু আমি অনেকগুলো আম খেয়েছি, আমি বলতেও পারি মেনি ম্যাঙ্গোস, 5 ম্যাঙ্গোস বলতে পারি, অথবা ম্যাঙ্গোস বলতে পারি, আই এট ম্যাঙ্গোস।
আই লাইক ম্যাঙ্গোস, কোনো ঝামেলা নাই, আই লাইক ম্যাঙ্গোস, একটা ম্যাঙ্গো না মেলা ম্যাঙ্গোস। যদি বলে আই লাইক এ ম্যাঙ্গো তাও হবে। যেমন কাউয়ের রচনাতে আমরা কি শিখেছি, দি কাউ শিখেছি, এ কাউ তাও হবে। এ কাউ মানে পৃথিবীর যে কোনো গরুকে বোঝাচ্ছে, গাভীকে বোঝাচ্ছে। দি কাউ মানেও পৃথিবীর যে কোনো গাভীকে বলছে। তো কিছু বেসিক পার্থক্য আছে, এটা পড়তে পড়তে মাথা খাটাতে খাটাতে আস্তে আস্তে হয়ে যাবে। আমরা শুধুই শিখি কি যে যেটা এ হবে না এন হবে, ভাওয়েলের ক্ষেত্রে যেটা আমরা শিখি। কিন্তু মূল সমস্যা হলো যে আর্টিকেল বসবে কি বসবে না, এটাই সমস্যা। এ এন এর মধ্যে ভুলটা কম হয়, এ এন এর মধ্যে ভুল হয় কম, কিন্তু ভুল মূলত হয় যে কোথায় বসবে আর কোথায় বসবে না। দেখা গেল যে আমি যদি বলি আই স রহিম, তাহলে তো এ রহিম বলার দরকার নাই, আই স রহিম। আই টক টু রহিম, কিন্তু রহিমটা কি একটা ছেলে, তাহলে কি বলবো, আই মেট এ বয়, আই মেট এ স্টুডেন্ট বলবো। কিন্তু আই মেট এ বয় বলতে হবে, আই মেট বয় বলা যাবে না। ইংরেজিতে আমাদের সমস্যা আছে, বাংলাতে সমস্যা নেই। ইংরেজিতে সমস্যা হলো একজন যদি হয় অবশ্যই এ দিয়ে ব্যবহার করতে হবে, দি দিয়ে ব্যবহার করতে হবে, এন দিয়ে ব্যবহার করতে হবে। একের অধিক হলে বয় না বলে বয়েজ ব্যবহার করতে হবে, কিন্তু বাংলাতে তা থাকছে না। আমি এক ছেলের সাথে দেখা করেছিলাম, আমি ছেলের সাথে দেখা হয়েছিল, অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু ইংরেজিতে বোঝাতে হয় যে এই ম্যাঙ্গো, এই বয়, এই স্কুল, এরকম বোঝাতে হয়। কিন্তু যখন ওর সম্পর্কে আবার আমরা বলি তখন দি ব্যবহার করি। আবার এগের ক্ষেত্রে আমরা এন ব্যবহার করি ভাওয়েল সাউন্ডের কারণে। আসলে ভাওয়েলটা হলো কারণ না, ভাওয়েলের কারণে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটার কারণে আমরা যেমন অনেস্ট, এইচ আছে, এইচ তো ভাওয়েল না, এইচটা ভাওয়েল না, কিন্তু এইচের পরে ও আছে, ওর উচ্চারণটা ভাওয়েল সাউন্ড, সেজন্য আমরা অ্যান ওল্ড ম্যান বলি, রাইট। এটা আমরা কাগজে কলমে দেখাবো, একটু আমরা প্রাথমিকভাবে শেখালাম। যেমন চাঁদ, চাঁদের ইংরেজি কি মুন, তাই না? তো সেক্ষেত্রে দি মুন আমরা বলি। আচ্ছা থাক না, যার যেটা ভাল লাগে। দি মুন, কেন দি মুন বলি? দি মুন বলি এই কারণে যে একটাই চাঁদ আছে না, একটা চাঁদ যেহেতু পৃথিবীতে আছে সেজন্য আমরা দি মুন। তার আচ্ছা প্রেপোজিশন, সবাই বলে প্রিপোজিশন, তাই না? আসলে প্রেপোজিশন। তাহলে প্রে মানে কি? পূর্বে, যেটাকে আমরা প্রি বলি, আসলে প্রেপোজিশন। তাহলে পূর্বে বসে না, তাহলে বাংলাদেশের প্রেপোজিশনটা বাংলাতে আমরা পরে ব্যবহার করি। হ্যাঁ, বাংলাদেশের প্রেপোজিশনটা পরে ব্যবহার হচ্ছে, তাহলে প্রেপোজিশন না পূর্বে বসে আর বাংলাতে পরে বসে, ওই জন্য আমাদের প্রেপোজিশনে অনেক কষ্ট হয়। কারণ আমরা তো বলি এর বাংলাদেশ বলি না, বাংলাদেশের বলি, কিন্তু ইংলিশে হলো এর বাংলাদেশ, তার মানে অব বাংলাদেশ, ইন বাংলাদেশ, না ইন বাংলাদেশ, এরকম ভাবে আমরা বলি। প্রথমেই প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন আর্টিকেলের ক্ষেত্রে আমরা এ অথবা এন বলতে যে আমাদের বিপদ হয়। কেন বিপদ হয়? প্রথমেই এ বসবে না এন বসবে, বসাই ফেলি, তারপরে যদি এগ হয় তাহলে আমরা বুঝতে পারবো হো এন এগ হবে। কিন্তু প্রথমেই আমি প্রেপোজিশন বসাতে হচ্ছে, তখন এ হবে না এন হবে, গন্ডগোল পেতে যায়। কিন্তু যদি এগের পরে বসাতে হতো তাহলে আমাদের সহজ হতো, এগ, তারপর আমি বুঝে ফেললাম এন, কিন্তু আমাকে তো আগেই এন বলতে হচ্ছে, তারপরে এগ বলতে হচ্ছে। তো যে কারণে আমি বললাম যে গ্রামার খুব বেশি দরকার পড়ে না, কারণ আমি গ্রামার জানলে তো ব্যবহার করতে পারছি না। আমি যতই গ্রামার জানি, আর্টিকেল জানি, আমি এগের আগে কিন্তু এন এগ হবে, এটা মাথাতে আসবে না। অনেক প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে এন এগ, তাই না? তো যাক, প্রেপোজিশন অনেক আছে, আন্ডারনিথ, এরকম নানান ছবি দেখে, আমি ছবি দেখালে খুব সহজেই এটা বোঝা যাবে। প্রেপোজিশন বোঝার জন্য কিছু টেকনিক আছে, রাইট। আর একটা হচ্ছে নাম্বার, সংখ্যা। নাম্বারটা কি শিখলাম আমরা? যে একটি হলে আর সিঙ্গুলার হচ্ছে, বহু বচন হলে প্লুরাল হচ্ছে। এই সিঙ্গুলার প্লুরালেও আমাদের খুব কঠিন হয় কি কারণে? সেটা হলো আমরা বলি আমগুলো,
তাই না? আর ইংলিশে ম্যাঙ্গোস বলে। ম্যাঙ্গোস, হ্যাঁ। কিন্তু বাংলাতে আমরা একবার বহুবচন ব্যবহার করি, একবার। শিক্ষকগণ, তাহলে একবার হয়ে গেল, সকল শিক্ষকগণ। শিক্ষকগণ যদি আমরা বলি তাহলে একবারে হয়ে গেল না? কিন্তু ইংলিশে কিছু পার্থক্য আছে। যেমন দেখা গেল যে মানে সবসময় একটা হয়, যেমন কিছু পার্থক্য আছে। ধর লেডিস টেইলার, মানে কোনটা সিঙ্গুলার হবে কোনটা প্লুরাল হবে, ইংলিশে এই ধরনের অনেক জটলা আছে। আমরা ওইটা বোর্ডে দেখাবো, বোর্ডে দেখালে সুবিধা হবে। তো যাই হোক, আমরা একটু সামারি করি। সেটা হলো যে ইংরেজি আমরা শিখতে পারি না, কারণ আমি তো বলেছি শব্দ করা যাবে না। কি বিষয় হলো যে ইংরেজি শেখার সহজ উপায় হলো ইংরেজি নাটক দেখা, ইংরেজি অনুষ্ঠান দেখা, যেটা আমি এই ভিডিওতে লিংক দিয়েছি।